এত শক্তিশালী সরকারকে যখন হটানো গেছে, এই সরকারকেও হটানো যাবে। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্যে। এই উক্তিটি করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী, শিক্ষক এবং মানবাধিকার কর্মী শহীদুল আলম। প্রিয় দর্শক শ্রোতা, এটি একটি ভয়াবহ উক্তি। এত শক্তিশালী সরকারকে যখন হটানো গেছে, এই সরকারকেও হটানো যাবে। তো সরকার তো মাত্র বসলো এবং ঠিকঠাক বসেও নি, খুবই কম সময় ধরে তারা সরকারে আছে, বিএনপি। তো এদেরকে হটানোর কথা এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব কেন বলছেন? তো শহীদুল আলম সম্পর্কে ইন্ট্রোডাকশন দরকার হয় না, আপনারা তাকে চেনেন। গত বছর তিনি আবার আলোচনায় এসেছিলেন, পুরো দেশব্যাপী তাকে নিয়ে তোলপাড় হয়েছিল, তার জন্যে পুরো দেশের মানুষ আমরা দোয়া করছিলাম। সুমুদ ফ্লোটিলা, নিশ্চয়ই আপনাদের মনে আছে, অবরুদ্ধ গাজাবাসীদের জন্য ত্রাণ নিয়ে যে বহরটি যাত্রা করেছিল, আন্তর্জাতিক ব্যক্তিত্বরা ত্রাণ নিয়ে যাচ্ছিলেন গাজাবাসীর জন্য, সেখানে তিনিও ছিলেন সম্মুখভাগে সুমুদ ফ্লোটিলার অংশ হয়ে। সেই শহীদুল আলমের কথা বলছি। তো তিনি হঠাৎ করে এই সরকারের একেবারে নতুন একটি সরকার, তাদের বিরুদ্ধে এতটা খেপে গেলেন কেন, আর এই হুঁশিয়ারি কেন উচ্চারণ করলেন? বলছি পেছনের কথা। প্রিয় দর্শক শ্রোতা, অতি সম্প্রতি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় সালাউদ্দিন আহমেদ আস্ফালন করেছিলেন। আমি বলবো যে মব আর প্র্যাকটিস করা যাবে না, মব এই সরকার প্রশ্রয় দেবে না। মবক্রেসি সম্পর্কে তিনি কথা বলছিলেন, যেটিকে আমরা মবতন্ত্র বলি আজকাল। উত্তেজিত জনতা যে কোনো উদ্দেশ্যে সংঘবদ্ধ হয়ে কারো ওপর ঝাঁপিয়ে পড়া, হামলা করা, এই বিষয়টিকে আমরা মব বলি। তো মব সম্পর্কে অনেক কথা আমরা শুনেছি। অন্তর্বর্তীকালীন সরকার নাকি মবের জন্য বিখ্যাত। একটি বিষয়ের জন্য যদি অন্তর্বর্তীকালীন সরকারের নাম নিতে হয়, অনেকে এই কথা বলছিলেন এবং এখনো বলছেন যে সেটি হবে মবক্রেসি। অনিয়ন্ত্রিত মবক্রেসি প্র্যাকটিস করা হয়েছে এই দেশে। তো সেই জন্যে গণতান্ত্রিক সরকার এখন ক্ষমতায়, অন্তর্বর্তী আর নেই। আর গণতান্ত্রিক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, দুঃখিত, মাননীয় বলতে হবে, তার আবার সেই শব্দটি খুব পছন্দ, না বললে তিনি আবার আমার এটিকেটের সমস্যা মনে করবেন। তো মাননীয় বলছি, যদিও আমার পছন্দ না, একেবারেই অপছন্দ মাননীয় শব্দটি। গতকালই আমি কন্টেন্ট বানিয়েছি মাননীয় সম্পর্কে। আমি ঘৃণা করি মাননীয় শব্দটিকে আসলে, সো টু স্পিক। তো যাই হোক, স্বরাষ্ট্রমন্ত্রী বলে কথা, তাকে তো মাননীয় বলতেই হবে। তো তিনি বলছিলেন, হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন, আর মব হবে না, সরকার মব সহ্য করবে না। কিন্তু সরকার মব সহ্য করছে, এবং সহ্য করছেই না, শুধু মবের হাত ধরেই সরকার আসলে ক্ষমতায় এসেছে, কিংবা আসবার সঙ্গে সঙ্গে মবক্রেসি প্র্যাকটিস করেছে, সেইটি বলাই ভালো। বাংলাদেশ ব্যাংকে যে মবটি হয়ে গেল, সরকারি প্রযোজনায়, পরিচালনায় এবং চিত্রনাট্য কাহিনীকারও সরকার। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে আমরা যেভাবে যেতে দেখলাম, এবং সেখানে মবক্রেসি প্র্যাকটিস করছিলেন বাংলাদেশ ব্যাংকের বিএনপিপন্থী কর্মকর্তারা। অপমানিত, বিধ্বস্ত হয়ে তাকে যেতে দেখলাম আহসান এইচ মনসুরকে। দরকার ছিল না। সরকারের যদি তাকে পছন্দ না হয়, সরকারের যদি মনে হয় যে তিনি তাদের স্বার্থের পরিপন্থী কাজ করবেন, তাদের কথা শুনবেন না, তাদের অঙ্গুলি হেলনে উঠবস করবেন না, তাহলে তাকে ভালোভাবেই বিদায় দেওয়া যেত। সেটি হয়নি, তার ভাগ্যে সেটি জুটেনি। যদিও এখন বিএনপি সরকার বলছে তারা বিদেশ থেকে পাচার হওয়া টাকাগুলো নিয়ে আসবেন। সহজ ছিল না বিষয়টি, এই রাস্তা পরিষ্কার করে গেছেন আহসান এইচ মনসুর। যাই হোক, তার সম্পর্কে এপিসোড না, তাই কথা আর বাড়াবো না। আর তার উপদেশটাকে ঘাড় ধাক্কা দিয়ে শারীরিকভাবে নিগৃহ করে, শারীরিক নিগ্রহের শিকার হয়েছিলেন তিনি, নির্যাতনের শিকার হয়েছিলেন, তার গায়ে হাত তোলা হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উপদেষ্টা মিস্টার আহসানুল্লাহর কথা বলছি, সেইটিও করেছিলেন বিএনপি মোনারা। তো মব দিয়ে যাত্রা শুরু হয়েছিল। আর গত 30 মার্চ সোমবার আরেকটি ভয়াবহ মবের সাক্ষী হলেন বাংলাদেশের মানুষ। প্রিয় দর্শক শ্রোতা, অনেকেরই হয়তো দৃষ্টি এড়িয়ে গিয়ে থাকবে বিষয়টি। 30 মার্চ সোমবারের কথা বলছি। সেদিন এক সরকারি অফিসে একটি বিভৎস, ভয়াবহ মব হয়ে গেল। সেইটি হলো ডিএফপি, ডিপার্টমেন্ট অফ ফিল্মস অ্যান্ড পাবলিকেশনস, বাংলাদেশ সরকারের
চলচ্চিত্র এবং প্রকাশনা অধিদপ্তরে ঘটে গেল একটি মব, এবং যেখানে সেখানে না, মহাপরিচালকের রুমে, মহাপরিচালক খালেদা বেগমের রুমে একটি মব ঘটে গেল। কার সঙ্গে? কিছু সংস্কৃতি মানবাধিকার কর্মী এবং চলচ্চিত্র নির্মাতার বিরুদ্ধে। এবং সেই গ্রুপটিতে ছিলেন মায়ের ডাকের অন্যতম সদস্য মানবাধিকার কর্মী মুশফিকুর রহমান জোহান, চলচ্চিত্র নির্মাতা গোলাপ শাহ, আব্দুর রহমান, রিয়াদুল হাসান, নাফিস আমিন, মাহবুব হোসেন, এরা। তো এই গ্রুপটির উপর হামলা হলো। কেন হলো? 30 মার্চ তারা গিয়েছিলেন সেই ডিএফপি অফিসে, মহাপরিচালকের কক্ষে তারা বসেছিলেন, এবং তারা গিয়েছিলেন, তারা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জুলাই আন্দোলন বিষয়ে তারা ডকুমেন্টারি তৈরি করেছিলেন, তথ্যচিত্র। তাদের বিল বকেয়া ছিল। কেউ হয়তো ভাবতে পারেন অন্তর্বর্তী সরকার দিয়ে যায়নি কেন? তো দিয়ে গেলে তো তাদের আরও থাকতে হতো কয়েক মাস, কারণ সরকারি অফিসের বিল তো। আচ্ছা, তো অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে যেতে পারেনি, তাই তারা গিয়েছিলেন এই সরকারের আমলে, গণতান্ত্রিক সরকারের আমলে বৈধভাবে কাগজপত্র নিয়ে গিয়েছিলেন তাদের বিল আনবার জন্য, বকেয়া বিল, কারণ তারা তথ্যচিত্র বানিয়েছিলেন। আর গোলাপ শাহ চলচ্চিত্র নির্মাণ করে খ্যাতি অর্জন করেছেন, আপনারা অনেকেই তাকে চেনেন, বাকিরাও কম বেশি পরিচিত। তো সেখানে এই ডিএফপি বা ডিপার্টমেন্ট অফ ফিল্মস অ্যান্ড পাবলিকেশনসের একজন আলোকচিত্রী, তিনি একটি পার্সেন্টেজ দাবি করছিলেন তাদের বকেয়া বিলের উপর, একটি পার্সেন্টেজ। তো তারা দিতে রাজি হননি। এই নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে, আর সেই আলোকচিত্রীর নাম হলো মশিউর রহমান। তিনি, যেরকমটি গণমাধ্যমে এসেছে, অনেকগুলো গণমাধ্যমে এসেছে এই খবর, ছাত্র দলের কিছু ছেলেপেলেকে ডেকে নিয়ে আসেন। তারা এসে এই গ্রুপটির উপর হামলা করেন, ছাত্র দলের নেতাকর্মীরা। সেই হামলায় গোলাপ শাহের মাথা ফাটে, মুশফিকুর রহমান জোহান আহত হন, অন্যরাও কম বেশি আহত হন। এইটিও বিশ্বাস করতে হচ্ছে আমাদের, সরকারি অফিসে, তাও আবার মহাপরিচালকের রুমে এই ঘটনা ঘটেছে, প্রিয় দর্শক শ্রোতা। তো এই ঘটনারই প্রতিবাদে গতকাল শুক্রবার 3রা এপ্রিল সংবাদ সম্মেলন হচ্ছিল জাতীয় প্রেস ক্লাবে, আর সেখানে বক্তব্য রাখছিলেন অনেকের মধ্যে শহীদুল আলম। তো শহীদুল আলম সেখানে এই শক্তিশালী হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে এমন শক্তিশালী সরকারকে আমরা হটিয়ে দিয়েছি। পেশাচ হাসিনার কথা তিনি বলছিলেন, মনস্টার হাসিনার কথা। আসলেই তো, হাসিনা হারসেলফ ওয়াজ আ মনস্টার, ডেসপিকেবল মনস্টার, এবং তার সরকার হয়ে উঠেছিল দুর্বৃত্তায়িত সরকার। তো সেরকম একটি সরকারকে আমরা, বাংলাদেশের মানুষেরা, ছাত্র জনতা ভাগিয়ে দিয়েছি, আন্ডারগ্রাউন্ড করে দিয়েছি, শীত নিদ্রায় পাঠিয়ে দিয়েছি। এটা তো সত্যি কথা। তো আমাদের এখন সাহসের কোনো অভাব নেই, আমাদের বুক ভরা সাহস। যাই হোক, তো সেই জন্যই শহীদুল আলম বলছিলেন যে এই সরকার কি, হাসিনার সরকারের মতো মনস্টার সরকারকে আমরা তাড়িয়ে দিয়েছি। কেন তিনি বলেছিলেন, এবং তিনি আরও কিছু কথা উচ্চারণ করেছেন, তার বক্তব্যটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হুবহু। জনগণের প্রত্যাশা পূরণ করতে না পারলে আগের সরকারের মতো বর্তমান সরকারকেও জনগণ সরিয়ে দিতে পারে বলে মন্তব্য করেছেন আলোকচিত্রী শহীদুল আলম। সরকার উদ্দেশ্যে তিনি বলেছেন, আমরা ভিন্ন জিনিস আশা করি আপনাদের থেকে। আপনারা ভিন্ন কথা বলেছেন বলে জনগণ আপনাদের ভোট দিয়েছে, কিন্তু জনগণের সাথে প্রতারণা করবেন না। আপনারা যেটা বলে এসেছেন সেটাকে আমরা বিশ্বাস করি বলেই আপনাদের আমরা সুযোগটা দিয়েছি। সেই জায়গায় আপনারা থাকতে চেষ্টা করেন। যদি সেটা আপনারা না পারেন, এর আগের এত ক্ষমতাশালী সরকারকে যখন হটানো গেছে, এই সরকারকেও হটানো সম্ভব। আচ্ছা, হামলার ঘটনা নিয়ে শহীদুল আলম বলেন, এটা একটা ছোটোখাটো ঘটনা নয়, এটা পরিষ্কারভাবে শিল্পীদের উপরে সরকারি অফিসের ভেতরে আক্রমণ হয়েছে। এটার তাৎপর্য আমাদের বুঝতে হবে। এটা যদি হতে পারে তাহলে দেশটা কোথায়, দেশ কারা চালাচ্ছে, কিভাবে চালাচ্ছে, সেই প্রশ্নগুলো করতে হবে। এটা হঠাৎ করে হয়নি, সংঘবদ্ধভাবে হয়েছে, পরিকল্পিতভাবে হয়েছে। কিছু মানুষকে ডাকা হয়েছে আক্রমণ করার জন্য। সরকারি অফিসের ডিজির অফিসের ভেতরে ঢুকে তারা এই আক্রমণটা করেছে। এটা কত বড় কি ইঙ্গিত করে সেটা বুঝতে হবে। এই ঘটনা নিয়ে শহীদুল আলম আরও বলেন, সরকারি প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ কিভাবে গায়েব হয়ে যায়। তিনি বলেন, সিসিটিভি ফুটেজ হারিয়ে গেলে তার জন্য আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা, কিন্তু আমরা দেখিনি সেই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে।
কতটা ক্ষমতা থাকলে একটি প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ উধাও করে দেয়া যায়, এই প্রশ্ন আমাদের করতে হবে। এই ঘটনা শুধু বিভাগীয় ব্যবস্থা নিলেই চলবে না, আইনি ব্যবস্থা নিতে হবে বলে উল্লেখ করেন আলোকচিত্রী শহীদুল আলম। তিনি বলেন, এটি শুধু কয়েকজনের উপর হামলা নয়, এটি শিল্পীর স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা ও সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর আক্রমণ। আমরা এই আক্রমণের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিবাদ জানাতে এসেছি। প্রিয় দর্শক শ্রোতা, এই দাবি আমরা সরকারের কাছে করতে চাই। কি করে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সিসিটিভি ফুটেজ সেই সময়ের 30 মার্চের সোমবার সন্ধ্যাবেলার 6:30 থেকে 7টার মধ্যে সেই ঘটনা ঘটেছিল, সেই সময়ের ফুটেজ পাওয়া যাচ্ছে না, ফুটেজ উধাও। আমরা কি এত তাড়াতাড়ি? হাসিনা তো সেদিন গিয়েছে মাত্র। হাসিনা যে অপমান, যেই লজ্জা, যেই বাজে বিব্রতকর অবস্থার মধ্য দিয়ে গিয়েছে, তাতে করে আমরা ভেবেছিলাম যে হাসিনা উত্তর যে সরকারটি আসবে, সেই সরকার এ জাতীয় হীন রাস্তা অবলম্বন করবে না, সেই সরকারের লোকেরা করবে না, কেউ সাহস পাবে না। কিন্তু সাহস তো তারা ভালোই পেয়েছে। ছাত্র দলের তরুণদের বলবো, কখন আপনাদের আমরা এই আশ্বাস দিয়েছিলাম যে ছাত্রলীগকে দিয়ে, যুবলীগকে দিয়ে আপনাদের বসিয়ে দেব সেই জায়গাগুলোতে অপকর্ম করবার জন্য? কবে দিয়েছিলাম আমরা সে আশ্বাস? বাড়াবাড়ি হচ্ছে। এই বাড়াবাড়ি ছাত্রলীগও করেছিল, যুবলীগও করেছিল। এত তাড়াতাড়ি সেই ইতিহাস ভুলে গেলে চলবে না। ভয়ঙ্কর ভবিষ্যৎ অপেক্ষা করছে তাহলে, আর সেটি আমরা চাই না। আপনাদের দল মাত্রই ক্ষমতা এসেছে, আমরা চাই তারা তাদের টার্ম পূরণ করুক। আমাদের কোনো তাড়া নেই, যদি না আপনারা আমাদের তাড়া দেন, বাধ্য করেন। তো দয়া করে এগুলো করবেন না। আর প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে বলছি, আপনি এদের দায় নেবেন না। আমি দৃঢ়ভাবে সে কথা বিশ্বাস করি। আপনি কখনো এইসব প্রশ্রয় দিতেন না, আপনি কখনো শিখিয়ে দিতেন না আপনার দলের কাউকে যে গিয়ে কারো উপর আক্রমণ করে আসো। এটি তারা স্বপ্রণোদিত হয়ে করছে, অতি উৎসাহী ছাগলের 3 নাম্বারেরা। এদের প্রশ্রয় দেবেন না, কঠোরভাবে এদের দমন করতে হবে, যাতে আর কেউ সাহস না পায় এ জাতীয় কর্মকাণ্ড করতে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেবকে বলছি, আমি বলেছিলাম যে আপনি আস্ফালন করেছিলেন, আস্ফালনিতে বলবো, কারণ এই ঘটনা তো ঘটে গিয়েছে, রাস্তায় ঘটেনি, সরকারি অফিসের ভেতরে ঘটেছে। এই বিষয়টিকে আমরা সহজভাবে দেখছি না। এবং কার এত বড় দুঃসাহস যে সিসিটিভির ফুটেজ গায়েব করে দিয়েছে, তাদেরকে খুঁজে বের করতে হবে অনতিবিলম্বে। এটির জন্য তদন্ত কমিটি গঠন করে 6 মাস আমাদের আই ওয়াশ করা চলবে না। 3, 4, 5 কার্য দিবসের মধ্যে তদন্ত কমিটি হতে হবে। কারা দায়ী সিসিটিভি ফুটেজ গায়েব করবার জন্য, সেগুলো খুঁজে বের করতে হবে। আর ছাত্র দলের কারা কারা গিয়েছিল সে অপকর্মে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। আমরা সেটি দেখবার অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকবার জন্য।